তো এই যে যারা রাজপথের বন্ধু এক সময় সবাই সাথে একটা ভালো সম্পর্ক বজায় ছিল একটা সময় পর্যন্ত, কিন্তু হঠাৎ করে এই যে টানা পড়েন, এটা কি আসলে ভবিষ্যৎ রাজনীতির জন্য নেতিবাচক কোনো কিছু বয়ে আনবে কিনা? এখানে এনসিপি যারা করছে, এনসিপি মনে করছিল যে ইয়াং লিডারশিপ, ইয়াং ভোটাররা তাদের দিকে অটোমেটিক্যালি ঝুঁকে যাবে, কিন্তু আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা অত সহজ না। কারণ আজকে দেখেন এনসিপির যারা নেতা হয়েছে তারা তাদের রাজনীতির বয়সও আপনার ছাত্র জীবনও শেষ হয়নি 7-8 মাস, অনেকেই 40 বছর, 45 বছর, 150 বছর রাজনীতি করছে। ধরেন আমাদের তারেক রহমান দীর্ঘ পথ পরিক্রমা, সে রাজনৈতিক ফ্যামিলিতে তার জন্ম, তারপরে কিন্তু সে দীর্ঘ পথ পরিক্রমায় জীবনের অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে তারপরে দেশ থেকে নির্বাসিত অবস্থায় এরপরে মানুষের কাছে বারবার যাওয়ার পরে মানুষ আলোচনা সমালোচনার পরে কিন্তু একটা লিডারশিপ সেটেলমেন্টে এসেছে। রাজনীতিতে ইচ্ছা করলে কিন্তু নামের পাশে নেতা বানানো যায়, কিন্তু মানুষের নেতা হইতে হলে মানুষের কাছে মানুষের ত্যাগ যোগ্যতা লাগে। তো সেই কারণে তারা হয়তো মনে করছে যে টাইমটা যদি একটু বেশি নিয়ে যায় তাহলে আমরা সংগঠিত হতে পারবো, বা আমাদের যেটা সরকারের থেকে যে সুযোগ সুবিধা এখন যেটা পাচ্ছে, যদি নির্বাচন যদি না, যারা নির্বাচিত হবে তারা যদি নির্বাচিত না হতে পারে, তার একটা আশঙ্কা থেকে তারা মনে করছে যে এই সরকারের বেটার সরকার মনে করছে। আবার এই সরকারে যারা গেছে তারা তো আসলে জীবনে কখনো কোনোদিন জনগণের জন্য পে করে নাই, আবার জনগণের জন্য তাদের কোনো ভূমিকা কখনো কোথাও আছে বলে আমার কাছে মনে হয় না। ম্যাক্সিমামই তারা কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ তো বিভিন্ন জায়গা থেকে কেউ এনজিও চালাচ্ছে, সেখান থেকে তারা এখানে আসছে। এরা মনে করছে যে ক্ষমতায় আছে তো ভালো আছি, একটু লিঙ্গারিং হলে সমস্যা কি? বিভিন্ন জনের যার যার ব্যক্তিগত এজেন্ডা থেকে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। তো সমস্যা যত সৃষ্টি হবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান আসবে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসলে আলোচনা ছাড়া, সংলাপ ছাড়া আসলে কোনো সমস্যার সমাধান হয় না। প্রত্যাশা করি যে দ্রুত এই নির্বাচন বিষয়ে সরকার একটি রোডম্যাপ ঘোষণা করবেন, তাহলে এই নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, যে নির্বাচনের আকাঙ্ক্ষা 16-17 বছর ধরে জনগণ পোষণ করে আসছে, এটি তো সরকারও অস্বীকার করছে না। তো সেই যে সংকট, সেই যে ধোঁয়াশা দূর হবে। আমরা এবার একটু অন্য আলোচনায় আসবো। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে আমাদের সীমান্তে, বিশেষ করে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে পুশিন হচ্ছে। পুশিনের কতগুলো দ্বিপাক্ষিক সমঝোতা আছে বাংলাদেশ এবং ভারতের সাথে, সেখানে কিছু চুক্তি আছে যে আসলে পুশিন তোমার দেশে আমাদের দেশের যদি কোনো নাগরিক থাকে অবৈধ কিংবা তার ভিসা নাই, এরকম নাগরিক থাকলে দ্বিপাক্ষিক কিছু চুক্তি আছে, সমঝোতা আছে। সেই সমঝোতার ভিত্তিতে সেই লোকগুলো ভারতের যারা আছেন বাংলাদেশে তারা ভারতে ফিরে যাবেন, আবার বাংলাদেশি যারা আছেন তারা বাংলাদেশে ফিরে আসবেন। কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ভারত প্রত্যেক দিনই আমরা কোনো না কোনো সীমান্ত দিয়ে শুনছি অসংখ্য মানুষকে তারা পুশিং করছে। আসলে এই যে হঠাৎ করে এই পুশিংটা বেড়ে যাওয়া, বা একেবারে অনেক গোত্র ধরে অনেক বেশি লোক, এমনকি তাদের মধ্যে অনেক আইডেন্টিফাই করা হয়েছে অনেককে যারা ভারতীয় নাগরিক, তো বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা হুমকি কিনা, আসলে আপনি কি মনে করেন? আসলে এই দেশে তো ভারত বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতে চায় এবং বিগত দিনগুলোতে প্রভাব বিস্তার করেছে। এখন তাদের মধ্যে দুইটা বিষয় আমার কাছে মনে হয়েছে, দুইটা বিষয় কাজ করছে। একটা হচ্ছে যে এই সরকারের সাথে তাদের সম্পর্কের মধ্যে একটা উষ্ণতা আছে, উষ্ণতার কারণে ওনারা এই সরকারকে বিভিন্নভাবে চাপে রাখার জন্য এটা করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এই দেশের মধ্যে যারা বিগত ফ্যাসিস্ট সরকারের যারা অনুসারী ছিল তারা এখনো অনেকেই আত্মগোপনে আছে এবং এদের সংখ্যাও কম না। তারা হয়তো ভারত সরকার মনে করছে যে যদি মিনিমাম ফ্যাসিলিটি আমরা যদি চাপে না রাখি তাহলে মানুষগুলো যদি ভারতের মধ্যে ঢুকে পড়ে, তারা মনে করছে যে লক্ষ লক্ষ মানুষ যাতে ভারতে ঢুকে পড়তে পারে। সেক্ষেত্রে ভারতের বর্তমান যে কাঠামো আছে সেই কাঠামোতে কোথাও না কোথাও আঘাত আনতে পারে। এবং ভারতের মধ্যে যে ভারতের বিভিন্ন প্রদেশের মধ্যে যে অশান্তি আছে নাই তারাই অশান্তি যে কোনো সময় যে কোনো প্রদেশ, অনেক প্রদেশই স্বাধীনতা চাচ্ছে এবং সেখানে সংগ্রাম চলছে। কিছুদিন আগে পাকিস্তানের সাথে তাদের একটা যুদ্ধ ভাব ছিল, তারপরে তারা কৌশলগত কারণেই যুদ্ধ থেকে বিরত রাখছে।
সঙ্গত কারণেই তারা তাদের নিজেদেরকে সেফটির জন্য ভারত এই কাজগুলো বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশকে পেশা রেখে যাতে নিজেদের নিরাপত্তা এবং নিজেদের সার্বভৌমত্ব যাতে ক্ষতি না হয় সেটিকে ভারত বাংলাদেশকে এই পেশা করছে আমার মনে হয়। এই যে 5ই আগস্টের পরবর্তী যে সরকার, সেই সরকার আমার কাছে কখনো কখনো মনে হয় যে এগুলো তো আমরা রাজনৈতিক সরকারের সময় ব্যাপক হারে এখন যেভাবে হচ্ছে পুষিনিটি দেখিনি। তাহলে যদি রাজনৈতিক, হ্যাঁ আওয়ামী লীগের সময় ভারতের একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বাংলাদেশকে, আমরা জানি সেটি অস্বীকার করবার কোনো জো নেই, কিন্তু সেটি ঠিক আছে। কিন্তু তখনও আমরা এইরকমভাবে পুষিন, এরকম ওপেন হয়তো গোপনে কি হয়েছে আমরা জানি না, কিন্তু এরকম ওপেনে এরকম পুষিন এগুলো দেখিনি। তাহলে কি আমরা মনে করবো যে জনগণের ভোটে নির্বাচিত সরকার না বলেই তারা হয়তো এটির প্রতিবাদ করতে পারছে না সেইভাবে কঠোরভাবে, যে কারণে পুষিন রেগুলারাইজ হচ্ছে? আমরা কি এটা ধরে নেব? এই সরকারটা আসলে একটা করোনার সরকার, বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের করোনার এই সরকার অবস্থান করছে। সরকার তো আসলে জনভিত্তি নেই। আর একটা স্থিতিশীল সরকার দেশে এস্টাবলিশ না হলে তো সমস্যা অনেকগুলো সৃষ্টি হবে। প্রশাসনের কাঠামোর মধ্যে এই সরকারের প্রতি যে আনুগত্য, এই সরকারের কার্যক্রমকে আগায় নিয়ে যাওয়ার দরকার, যে সেটা সিরিয়াসনেস প্রশাসনের কোথাও কারণে নাই। যে যার মতো যতটুকু মনে হচ্ছে যে রুটিন ওয়ার্কের মতো তারা কাজ করছে। কিন্তু যখন একটা নির্বাচনের মধ্যে দিয়ে যখন স্থিতিশীল একটা গভর্নমেন্ট আসবে, তখন সেই গভর্নমেন্টের জনশক্তিও গভর্নমেন্টের পক্ষে কাজ করবে। আবার 5 বছরের জন্য এসেছে বিদায় প্রশাসনে যারা আছে তারা চিন্তা করবেন যে 5 বছরে এই সরকার কাজ করতে হবে, আমাকে সিনসিয়ারলি যে দায়িত্বটা আমাকে দেবে সেই দায়িত্বটা আমাকে সিনসিয়ারলি পালন করতে হবে। আর এই সরকারের তো আসলে কারো কোনো ধারণাও নেই। বর্তমানে যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের অধিকাংশেরই কোনো ধারণা নাই, সরকারের ধারণা নেই, মানুষ সম্পর্কে ধারণা নেই, মানুষের সাথে তাদের যোগাযোগও নেই। এই মানে কোনো মতে চলছে এরকম একটা অবস্থা।